বাংলাদেশ ও কাতারের মধ্যে 5টি চুক্তি ও 5টি সমঝোতা স্মারক সই। প্রধানমন্ত্রীর সাথে আমিরের দ্বিপাক্ষিক বৈঠক। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ মাথায় রেখে আগামী বাজেট প্রণয়ন করতে হবে। প্রাক বাজেট আলোচনায় বক্তারা টাকা পাচার রোধে কঠোর ব্যবস্থার পরামর্শ। রাজধানী সহ সারা দেশে বইছে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ। হিট অ্যালার্ট জারি। হাসপাতালে বাড়ছে গরমজনিত রোগীর সংখ্যা। এবং যৌথ অভিযানের কারণে বান্দরবানের 3 উপজেলায় নির্বাচন স্থগিত করল ইসি। কমিশনে আন্তঃমন্ত্রণালয় সভায় সিদ্ধান্ত। স্বাগত এসেছেন সকালের সংবাদের সঙ্গে আছি আমি কাউসার আহমেদ। এখন শুনছিলেন বিআরবি কেবলের রাষ্ট্রীয় লিমিটেড সংবাদ শিরোনামে চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। দ্বৈতকর পরিহার সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে 5টি চুক্তি এবং 5টি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ ও কাতার। গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ের কবরী হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কাতার আমির শেখ তামিম বিন হামাদ আল থানির উপস্থিতিতে এসব চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়। বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে। বাংলাদেশ ও কাতারের মধ্যে পারস্পরিক বিনিয়োগ ও উন্নয়ন ও সুরক্ষা সংক্রান্ত চুক্তি, দ্বৈতকর পরিহার ও কর ফাঁকি, আইনগত বিষয়ে সহযোগিতা, সাগরপথে পরিবহন সংক্রান্ত চুক্তি এবং দুদেশের ব্যবসা সংগঠনের মধ্যে যৌথ ব্যবসা পরিষদ গঠন সংক্রান্ত 5 চুক্তি স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। পরে উভয় দেশের মধ্যে 5টি সমঝোতা স্মারক সই হয়। এর মধ্যে কূটনৈতিক প্রশিক্ষণে সহযোগিতা, উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা, যুব ক্রীড়াক্ষেত্রে সহযোগিতা, শ্রমশক্তির বিষয় এবং বন্দর ব্যবস্থাপনা সংক্রান্ত সমঝোতা স্মারক সই হয়। সমঝোতা স্মারকগুলোর মধ্যে সবকটিতেই কাতারের পক্ষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল মুরাইখি এবং বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রীরা সই করেন। এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শিমুল হলে একান্ত বৈঠক হয় শেখ হাসিনা ও শেখ তামিম বিন হামাদ আল থানির। পরে চামেলি হলে দুদেশের প্রতিনিধিদের নিয়ে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী ও আমির। তারও আগে সকাল 10:15টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে টাইগার গেটে কাতারের আমিরকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আইসিএমবি এর উদ্যোগে 2024-25-এর প্রাক বাজেট আলোচনায় বক্তারা বলেন, বিদেশে টাকা পাচারের বিরুদ্ধে কঠোর অবস্থান ও মুদ্রাস্ফীতির প্রভাব এবং কর জিডিপি অনুপাতে হ্রাস, যা IMF এর সাথে করা অঙ্গীকারগুলির পরিপন্থী। এসব বিষয়ে মাথায় রেখে আগামী বাজেট প্রণয়নে গুরুত্ব দিতে হবে। এছাড়াও রাজস্ব আদায়ে আরও জোর দেওয়ার তাগিদ দেন বক্তারা। বিস্তারিত রকিব মানিকের রিপোর্টে। 2024-25 সালের প্রাক বাজেট গোলটেবিল আলোচনার আয়োজন করে ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস অব বাংলাদেশ। আলোচনা সভায় বক্তারা আর্থিক ও মুদ্রানীতিতে সূক্ষ্ম সমন্বয়ের প্রয়োজন উল্লেখ করেন এবং রপ্তানি আমদানিতে গতিশীলতা ও সমতার কথাও গুরুত্ব দেন। ইন্টারেস্ট রেট বেড়েছে, সেটা আমাদের কাম্য নয়, কিন্তু এটা এই মুহূর্তে টাকাকে অ্যাট্রাকটিভ করতে হলে আমাকে হায়ার ইন্টারেস্ট রেট রেজিমে যেতে হবে, টেম্পোরারিলি হলেও যেতে হবে, এটার কোনো ব্যতিক্রম নাই। 2 নম্বর হচ্ছে যে এই হাই ইন্টারেস্ট রেট রেজিমটা কতখানি যাবে সেটা ডিপেন্ড করবে সরকার কতখানি বড় করে। বক্তারা মুদ্রাস্ফীতির প্রভাব থেকে বের হয়ে আসার কৌশল তুলে ধরেন। বিদেশি ঋণ থেকে বের হয়ে রাজস্ব আদায়ের উপরও জোর দেন। 90 লক্ষ লোকের অনেক রাজস্ব দেওয়ার কথা, তার মধ্যে মাত্র 9 লক্ষ লোকের কাছ থেকে আমরা নিতে পারছি। এটা আমি বলবো আমাদের সিস্টেমের ব্যর্থতা, তাদের কোনো দোষারোপ করছি না, তাদের কাছে আমাদের যেতে হবে। আমরা শিক্ষায় যদি আমরা বিনিয়োগ না বাড়াই, শিক্ষা বিনিয়োগ আমি বলছি সাইজ না, আকার না, পড়াশোনা আকার দেখা গেছে, ইফেক্টিভ কার্যকর একটা মেগা প্রজেক্ট, যেখানে মেগা প্রজেক্ট বললেই আমাদের সচিবালয়ের লোকরা কতগুলো বিল্ডিং এর প্রজেক্ট নিয়ে আসবে, বিল্ডিং, শুধু বিল্ডিং। এছাড়া বৈদেশিক রিজার্ভ বৃদ্ধির জন্য কর্মপরিকল্পনা প্রণয়ন ও সুবিধা বাড়ানোর প্রস্তাব দেন। সরকারের এই বাজেটের লক্ষ্যগুলো তো অবশ্যই আর্থিক ব্যবস্থাপনা সংস্কারের বিষয়টা আসছে, সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনা সুশাসন বজায় রাখা, এগুলো প্রত্যেক বাজেটেই থাকে এবং সংস্কারের মাধ্যমে জনগণের সেবা প্রাপ্তির বিষয়টা সহজীকরণ করা, যেটা অবশ্যই ডিজিটালাইজেশন অটোমেশনের মাধ্যমে সর্বোত্তমভাবে করা সম্ভব।
আমাদের ইতোমধ্যে ডিজিটাল আর্থিক ব্যবস্থাপনা জনগণের বেশ কিছু ব্যয় কমিয়েছে, গতি বৃদ্ধি করেছে এবং সরকারের সেবা প্রদানে আরও কার্যকারিতা বৃদ্ধি করেছে। চলমান বৈশ্বিক যুদ্ধ, জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জগুলো মাথায় রেখেই বাজেট প্রণয়নের উপরেও গুরুত্ব দেন বক্তারা। তো প্রত্যেক মাসে দেওয়া যায়, কিন্তু আপনার অটোমেশনটা কোথায়, আপনার সিস্টেমটা কোথায়? রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। একটি চিহ্নিত অপশক্তি দেশের গণতন্ত্র এবং জনগণের ভোটাধিকার নস্যাৎ করতে নির্বাচন বিরোধী অপতৎপরতায় লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল ভোটাধিকার প্রয়োগে জনগণকে উৎসাহিত করতে আওয়ামী লীগের প্রচারমূলক প্রচারপত্র বিতরণ অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। ঐক্যবদ্ধভাবে এই অপশক্তিকে প্রতিহত করার আহ্বানও জানান ওবায়দুল কাদের। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে। দেশের জনগণকে ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে প্রচারণামূলক প্রচারপত্র বিতরণের আয়োজন করে দলটির প্রচার ও প্রকাশনা উপকমিটি। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বাংলাদেশ বিনির্মাণে আপনাদের সহযোগিতা কামনা করছি। এ সময় তিনি বলেন, গণতন্ত্রকে বাধা সৃষ্টি করতে নির্বাচিত সরকার হটানোর জন্য দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে। শুধু দেশে নয়, বাইরেও বাংলাদেশ বিরোধী অপপ্রচার আছে, ষড়যন্ত্র আছে এবং নির্বাচিত সরকারকে অবৈধভাবে হটানোর চক্রান্ত দীর্ঘদিন ধরে আমরা লক্ষ্য করেছি। একটি চিহ্নিত অপশক্তি আবারও দেশের গণতন্ত্র এবং জনগণের ভোটাধিকার নস্যাৎ করতে নির্বাচন বিরোধী তৎপরতায় লিপ্ত হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ঐক্যবদ্ধভাবে এই অপশক্তিকে প্রতিহত করতে হবে। যে অপশক্তি আজকে আমাদের স্বাধীনতার, গণতন্ত্রের ভিত্তিমূলে আঘাত করতে চাইছে, তাদেরকে আমাদের প্রতিরোধ করতে হবে, প্রতিহত করতে হবে এবং সেজন্য ঐক্যবদ্ধ হতে হবে। জনগণকে শ্রদ্ধা করা আওয়ামী লীগের অঙ্গীকার বলেও জানান ওবায়দুল কাদের। আপনারা আপনাদের নাগরিক অধিকার প্রতিষ্ঠা করবেন, এটা আমাদের আহ্বান। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সারা দেশের ন্যায় তীব্র তাপদাহে পুড়ছে শিল্পনগরী নারায়ণগঞ্জ। দিন দিন তাপমাত্রার পারদ উপরের দিকে উঠছে, ফলে প্রখর তাপে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। গরম অস্বস্তিতে হাঁসফাঁস করছে সাধারণ মানুষ। সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে খেটে খাওয়া শ্রমজীবীরা। এর মধ্যে নতুন করে জারি করা হয়েছে হিট অ্যালার্ট। নারায়ণগঞ্জ থেকে হাবিবুর রহমানের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন মন্ডলের নাম। তীব্র তাপদাহে বিপর্যস্ত নারায়ণগঞ্জের জনজীবন। গরম ও অস্বস্তিতে হাঁসফাঁস করছে সাধারণ মানুষ। সবচেয়ে বেশি কষ্টে আছে খেটে খাওয়া শ্রমজীবীরা। তাপদাহের ভিতরেও জীবিকার খোঁজে ঘরেতে বের হতে হচ্ছে খেটে খাওয়া মানুষকে। অনেকেই প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাচ্ছেন না। তবে শিল্প উৎপাদনে অব্যাহত রাখতে শ্রমিকদের শিল্প কারখানায় যেতে হচ্ছে নিয়মিত। 2-3টা দোকান ভিজিট করার পরে দেখা যাচ্ছে কনজিউমারের সাথে কথা বলার পরে আমাদের আর এই গরমের তীব্র তাপের কারণে আমরা ফিল্ডে থাকার মতো একটা অবস্থা থাকে না। মানে গলা থেকে মাথা পর্যন্ত মানে সবই শুকায় যায়। এদিকে তীব্র গরমে মানুষের পাশাপাশি হিট স্ট্রোকে মারা যাচ্ছে বিভিন্ন পশু পাখি। বেড়েছে ডায়রিয়া, জ্বরসহ বিভিন্ন রোগ। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। অনেক তাপমাত্রা বেশি, যার জন্য জোড়াই জোড়াই কাজ করতে হয়, ওইভাবে সংসার চালাইতে হয়। কি করবো, অনেক কষ্ট জীবন। 200 টাকা কাজ করলে হরান হইয়া যায়, আর মাথা ঘুরান মারে ফইরা যায়, তো বাসায় যাইগা। তো কি করবো, মানে গরিব তার খাইয়া বাঁচতে হইব। যতই প্রচণ্ড গরম হোক, পেট তো মানে না, ঠিক আছে না? এখন কর্ম আমাদের করতে হবে। হরান তো অবশ্যই লাগে, তাছাড়া হরান লাগলেও কিন্তু আমরা ওইদিকে দেখি না, কি এর জন্য আমাদের টাকার দরকার, মার অসুখ চিকিৎসা করতে হবে। গরম বেমালা, গরম প্রচুর গরম, এই ছাওয়া দেখে একটু খারাইছে এই জায়গায়। প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেতে নিষেধ করেছেন চিকিৎসকরা। বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে শিশু ও বয়স্কদের ক্ষেত্রে। সবার ক্ষেত্রেই যে জিনিসটা বলা হয়েছে, যেন বিনা কারণে তারা যেন
রোদ্রে না বের হয়, এটা হচ্ছে 1 নম্বর কথা। শিশুদের ক্ষেত্রে বিশেষ খেয়াল রাখতে হবে, তাদেরকে পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়াতে হবে। রাস্তায় এবং ফুটপাতে যে বিভিন্ন শরবত, বিভিন্ন ধরনের বিক্রি হচ্ছে, সেগুলো কোনো অবস্থাতে তারা গ্রহণ করবে না। আর একটা জিনিস হচ্ছে, যদি কোনো ধরনের অসুস্থতা বা বড় ধরনের সমস্যা দেখা দেয়, যেমন অজ্ঞান হয়ে যাওয়া, এই ধরনের কোনো যদি দেখা দেয়, প্রাথমিকভাবে যেটা করতে হবে, তাকে পর্যাপ্ত পরিমাণে গায়ে পানি ঢালতে হবে, গা স্পঞ্জ করে দিতে হবে এবং নিকটস্থ হাসপাতালে নিতে হবে। কোনো অবস্থাতেই কোনো হিটস্ট্রোকের রোগীকে বাড়িতে রেখে ট্রিটমেন্ট দেওয়া চলবে না। আবহাওয়া অফিস বলছে আজ থেকে আরও বাড়তে পারে তাপমাত্রার পারদ। মন্ডল এনাম, এশিয়ান টেলিভিশন। আগের চেয়ে এবারের উপজেলা পরিষদ নির্বাচনে অধিক সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছেন ইসি সচিব জাহাঙ্গীর আলম। গতকাল দুপুরে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। যৌথ বাহিনীর অপারেশনের কারণে বান্দরবানের 3 উপজেলা রুমা, থানচি, বোয়াংছড়ির নির্বাচন স্থগিত করা হয়েছে বলেও জানান তিনি। এর আগে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে আন্তঃ মন্ত্রণালয়ের সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন মন্ত্রণালয়, আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি হিসেবে বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী তালুকদার সারোয়ার হোসেনকে কো-অপ্ট করা হয়েছে। এশিয়ান টেলিভিশনের প্রধান কার্যালয় সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপি তাকে নতুন দায়িত্বভার বুঝিয়ে দেন। সহসভাপতি মাহবুবুর রহমান ব্যক্তিগত কারণ দেখিয়ে স্বইচ্ছায় পদত্যাগ করায় গঠনতন্ত্রের নিয়ম অনুযায়ী তালুকদার সারোয়ার হোসেনকে কো-অপ্ট করা হয়। এ সময় বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় নেতারা সহ ঢাকা মহানগর, উত্তর ও দক্ষিণ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। নতুন দায়িত্বের জন্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপির প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। এ সময় বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি সংগঠনকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একই সাথে বঙ্গবন্ধু কন্যার প্রিয় সংগঠনকে নতুন করে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতির দায়িত্ব অর্পণ করায় আমি তালুকদার সারোয়ার হোসেন, বঙ্গবন্ধু সৈনিক লীগের সংগ্রামী সভাপতি হারুন রশিদ সিআইপিকে অভিনন্দন জানাচ্ছি। আমরা চাই বঙ্গবন্ধু সৈনিক লীগ সারা বাংলাদেশে যেন যোগ্য ব্যক্তি আসে এই সংগঠনকে আরও এগিয়ে নেওয়ার জন্য, এবং আমরা যেন একসাথে এক কাঁধে কাঁধে মিলে কাজ করতে পারি। এই জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে শক্তি দাও। আর জাতির পিতার জন্য আমরা দোয়া করব, এবং জাতির পিতার নামে সংগঠন বঙ্গবন্ধু সৈনিক লীগ, আমরা যে সৈনিক হিসাবে যতদিন বেঁচে থাকি ইনশাআল্লাহ কাজ করতে পারি। সিলেটের কোম্পানিগঞ্জে বাবুল ইসলাম বাবলুর মৃত্যু রহস্য দানা বাঁধছে। স্বজনরা পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করলেও পুলিশ বলছে ময়নাতদন্তের রিপোর্ট পেলেই জানা যাবে প্রকৃত মৃত্যুর কারণ। এদিকে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উন্মোচনের দাবিতে চলছে নানা প্রতিবাদ কর্মসূচি। সিলেট থেকে সুভাষ দাসের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন অনুকৃতি আদিত্য। গত 12 এপ্রিল সকালে সিলেটের কোম্পানিগঞ্জে সড়কের পাশে ডোবা থেকে বালু ব্যবসায়ী বাবুল ইসলাম বাবলুর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় তার ব্যবহৃত মোটরসাইকেলটি একটি গাছের সাথে হেলান দেয়া আংশিক ক্ষতিগ্রস্ত অবস্থায় পাওয়া যায়। স্বজনদের দাবি বাবুল ইসলামকে 11 এপ্রিল রাত 1টার দিকে কে বা কারা মোবাইল ফোনে ডেকে নিয়ে যায়। পরের দিন সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়ের করতে গেলে 4 দিন পর মামলা নেয় পুলিশ। পুলিশ নিজে বলতেছে, আমাকে বলেছে যে এটা একটা দুর্ঘটনা, কিন্তু দুর্ঘটনার কোনো আলামত নেই। কারণ যে গাছটির সাথে ধাক্কার লাগার যে মোটরসাইকেলের চিত্রটা রয়েছে, সেখানে সেই মোটরসাইকেল থেকে প্রায় 10 হাত পেছনে বাবলু ভাইয়ের লাশটা পড়ে রয়েছে। 11 তারিখ দিবাগত রাত 1টার দিকে আমার আব্বা বাসা থেকে বের হয়। সকালে শুনি যে আমার আবার লাশ পাওয়া গেছে। আমার স্বামীর একটা সময় ফোন দিয়ে নিয়ে হত্যা করছে। আমি হত্যাকারীর ফাঁসি চাই। বাবুল ইসলামের মৃত্যুর ঘটনায় যারা জড়িত তাদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে পরিবার। মানববন্ধন, বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ করছে স্থানীয়রা। 4 দিন পর কেন তার মামলাটা আমলে নেওয়া হবে? একটা মার্ডার হইছে, সাথে সাথে মামলাটা আমলে নেওয়ার দরকার। উদুর পেন্ডি ভুদুর গাড়ি চাপানোর জন্য ওরা হয়তো একটা রাজনৈতিক ট্রাম্প কার্ড ইউজ করেছে, এটা অবশ্যই আমাদেরকে বুঝতে হবে।
এই হত্যাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। ঘুমন্ত বাবলুকে ফোন করে নিয়ে যারা পরিকল্পিতভাবে হত্যা করে আজ কিন্তু একটা অ্যাক্সিডেন্টের মামলা হিসেবে সাজিয়ে রেখেছে, তাদের আইনের আওতায় আনা উচিত। এদিকে পুলিশ বলছে প্রকৃত মৃত্যুর কারণ জানতে অনুসন্ধানের কাজ করছেন তারা। দুর্ঘটনা বলে একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে, আবার পরিকল্পিত হত্যাকাণ্ড সেটাও একটা প্রভাব। মৃত্যুটা নিয়ে একটা দুর্ঘটনা অবশ্যই আছে, সবার মনে আছে। আমরা সবার সাথে কথা বলতেছি, আমাদের সার্ভার দৃষ্টি যাচাই করতেছে। তারপরে যে আমরা এখানে এই যে ভাইটাল যেটা ওপিনিয়নের প্রয়োজন সেটা ডক্টর ওপিনিয়ন, তারা পোস্টমর্টম করার পরে মৃত্যুর কারণটা ওরা কিন্তু বলে দিবে যে কেন কি কারণে হত্যাকাণ্ড হয়েছে। আমরা সেই ডক্টরের ওপিনিয়নের জন্য অপেক্ষা করতেছি। দ্রুত সময়ের মধ্যে বাবুল ইসলামের মৃত্যুর রহস্য উদ্ঘাটনের দাবি স্থানীয়দের। অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন। মুন্সিগঞ্জের লৌহজংয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মিথ্যা বক্তব্যের অভিযোগে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী। মঙ্গলবার বিকেলে উপজেলা হলদিয়া ইউনিয়নের নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানান চেয়ারম্যান প্রার্থী বিএম শোয়েব। সংবাদ সম্মেলনে বিএম শোয়েব অভিযোগ করে বলেন, প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রশিদ সিকদার তাকে জড়িয়ে অবৈধ অর্থ বিতরণ সহ নানান মিথ্যা অভিযোগ করে এক বক্তব্য দেন। তিনি দ্রুত এই মিথ্যা অভিযোগের বিচার দাবি করেন। দর্শক, এবার এইচএম স্টিল চট্টগ্রাম সংবাদ। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM স্টিল B500 CWR। HM স্টিল। চট্টগ্রামে জব্বারের বলি খেলা উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। পরে র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার লালদিঘি মাঠে এসে শেষ হয়। গতকাল বিকেল লালদিঘি মাঠে মেলার উদ্বোধন করেন বলি খেলার স্পন্সর NST হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানসির। এ সময় বলি খেলা ও মেলা কমিটির সভাপতি জহুরলাল হাজারি, সহ সভাপতি চৌধুরী ফরিদ, সাধারণ সম্পাদক শওকত আনোয়ার বাদল, স্পন্সর প্রতিনিধি সারওয়ার আলম চৌধুরী মুনি সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে, তবে অন্যায়কারীকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সম্প্রতি কোম্পানির সাবেক সিইও রাশেদ বিন আমান সোনালী লাইফ ইন্স্যুরেন্সের প্রধান কার্যালয়ের ভাড়াকে ভবনের ক্রয়মূল্যে অগ্রিম পরিশোধ হিসেবে দেখানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। কোম্পানির কর্তৃপক্ষ বলছে, রাশেদ বিন আমান অর্থনৈতিক জালিয়াতির জন্য শুধুমাত্র বিভিন্ন তথ্য বিকৃতি ও কোম্পানির ব্যাংক হিসাবে বিকৃত করেননি, বরং কোম্পানির হোস্টাল টেকওভারের পরিকল্পনা নিয়ে কাজে নেমেছিলেন। এর আগে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনালী লাইফ জানায়, রাশেদ বিন আমানের সময়ে কোম্পানির তহবিল বেআইনিভাবে ব্যবহার করে তার নিজ ও নিজস্ব পরিবারভুক্ত সদস্যদের অনেকের নামে সোনালী লাইফের শেয়ার ক্রয়ের প্রমাণ পাওয়া যায়। শেখ রাসেল ডেভেলপমেন্ট কাপ টুর্নামেন্ট অনূর্ধ্ব 15-এর চ্যাম্পিয়ন হয়েছে রংপুর বিভাগ। সকালের শ্রেণীর শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনালে সিলেটকে 2-1 গোলে হারিয়েছে রংপুর। ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিতদের হাতে পুরস্কার তুলে দেন অতিরিক্ত সচিব কামাল আহমেদ মজুমদার। এ সময় আরও উপস্থিত ছিলেন ক্রীড়া পরিদপ্তরের পরিচালক আ.ন.ম তরিকুল ইসলাম সহ যুব ক্রীড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আসলে সর্বোচ্চ গোলদাতা ম্যাচ ও টুর্নামেন্ট সেরা হয়েছে রংপুরের মিনহারুল ইসলাম। অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্য কৃতজ্ঞতা ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি স্যারের প্রতি। আমরা এটি ফিরিয়ে আনতে চাই। সবশেষে আমি শেষ করবে সকালের সংবাদ। এর আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রি লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। বাংলাদেশ ও কাতারের মধ্যে 5টি চুক্তি ও 5টি সমঝোতা স্মারক সই, প্রধানমন্ত্রীর সাথে আমিরের দ্বিপাক্ষিক বৈঠক। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ মাথায় রেখে আগামী বাজেট প্রণয়ন করতে হবে, প্রাক বাজেট আলোচনায় বক্তারা টাকা পাচার রোধে কঠোর ব্যবস্থার পরামর্শ। রাজধানী সহ সারা দেশে বইছে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ, হিট অ্যালার্ট জারি, হাসপাতালে বাড়ছে গরমজনিত রোগীর সংখ্যা। এবং যৌথ অভিযানের কারণে বান্দরবানের 3 উপজেলায় নির্বাচন স্থগিত করল ইসি, কমিশনে আন্তঃমন্ত্রণালয় সভায় সিদ্ধান্ত।
দেখছেন সকালের সংবাদ। এই পর্যন্ত এই পর সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।